This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আর শুরুতেই আজকে গোটা দেশের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিনভর টালবাহানার পর এসএসসির দাগি তালিকা প্রকাশ করেছে। এসএসসি তালিকার চিহ্নিত অযোগ্য শিক্ষক 1804 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি তালিকা প্রকাশ করলো এসএসসি। এসএসসি দাগি তালিকায় অনেক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের নাম রয়েছে। আমরা টিভি9 বাংলায় প্রথম সামনে এনেছি এই তথ্য। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তালিকার একটা অংশ আমরা এই মুহূর্তে টেলিভিশন পর্দায় দেখাচ্ছি। এই তালিকাটা এখনো পর্যন্ত 10টা 28 এসএসসির ওয়েবসাইটে রয়েছে। আমি যখন বুলেটিন করতে এলাম তখন দেখে এলাম। সেই তালিকায় সিরিয়াল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, নাম রয়েছে। কোন কোন জিনিসগুলো এখানে এসএসসি দেয়নি বলে একটা ধোঁয়াশা এখনো রয়ে গেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সুমন, দেখো, স্কুলের নাম দেয়নি, জেলার নাম দেয়নি। এবার এগুলো যে দিতে হবে এগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা ছিল না। কিন্তু যখন এসএসসি টেন্টেডদের তালিকা দিচ্ছে, যারা দাগি তাদের তালিকা দিচ্ছে, সেখানে না দেওয়ার কি ছিল, কি দরকার ছিল আড়াল করার, এই প্রশ্ন কিন্তু ওয়াকিবহাল মহল তুলছে। পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলবো, এটা কোন দুর্নীতির জন্য এই পরিস্থিতির শিকার হলেন, দাগি হলেন, যে কে ওএমআর সিটে ম্যানিপুলেশন করেছেন, কে র্যাঙ্ক জাম্প করেছেন, এগুলো কিন্তু এসএসসি দেয়নি। এসএসসি একাধারে পরপর 1804 জনের নাম দিয়ে দিয়েছে। পরে সুপ্রিম কোর্টের কাছে হয়তো অন্যান্য আইনজীবীরা বলবেন যে ব্যাখ্যা করা হোক কে কোন ক্ষেত্রে, কে কোন জেলার, কে কোন স্কুলের, কারণ একই নামে বহু ব্যক্তি থাকতে পারেন, সেক্ষেত্রে একটা সামাজিক সম্মান টানাটানি হতে পারে। সুমন, একদম শেষ প্রশ্ন একটা ছোট্ট করে। প্রথম যে পাতাটা, ওই পাতায় জলজল করছে লিস্ট 1, তার মানে কি ক্রমশ প্রকাশ্য? না শুভজিৎ, এটা পরিষ্কার করে দিই। লিস্ট 1 বলতে তারা বোঝাচ্ছেন টেন্টেডদের লিস্ট। এই সাথে সাথে একটা লিস্ট 2ও তারা প্রকাশ করেছেন। এখানে রয়েছে সেই অযোগ্যদের নাম, যে অযোগ্যরা মানে এত কিছুর পরেও দাগিরা এই নতুন পরীক্ষায় আবেদন করে ফেলেছিলেন। আর শুভজিৎ, সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 1400। 1804 জনের মধ্যে 1400 জন লজ্জার মাথা খেয়ে আবার পরীক্ষায় আবেদন করে দিয়েছিলেন, তাদের অ্যাডমিশন এসএসসি বাতিল করেছে। ধন্যবাদ সুমন। দিনভর টালবাহানার পর অবশেষে দাগিদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এসএসসি দাগি তালিকায় 1804 জনের নাম। দাগি তালিকায় নাম রয়েছে একাধিক তৃণমূল কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি, নেতা ঘনিষ্ঠদের। এসএসসি দাগি তালিকায় পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাঝির নাম রয়েছে। তালিকায় আরামবাগের তৃণমূল নেতা শ্রী নমিতা আদকের নাম রয়েছে। নাম রয়েছে রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় নাম রয়েছে হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের। দাগি তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিবাস মালিকের। নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানার। নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অর্থাৎ ভর্তি নাম রয়েছে হয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ, বা তার মেয়ে, বা তার স্ত্রী, বা তার কোনো আত্মীয়র। আমি একজনের নাম দেখাচ্ছি, এনার নাম হচ্ছে অজয় মাঝি। ইনি হচ্ছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের নেতা। তার নাম জলজল করছে এই দাগি তালিকায়। পরের নামটা দেখাচ্ছি নমিতা আদক। ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী। এইরকম প্রচুর পরপর নাম কিন্তু রয়েছে। যেমন তোমাকে বললাম কাউন্সিলরের নাম রয়েছে, তোমাকে বললাম বিধায়কের আত্মীয়ের নাম রয়েছে, অঞ্চল সভাপতি তার নিজের নাম রয়েছে, এই যে অজয় মাঝি, জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। তার সাথে রয়েছে এই যে দেখো অজয় মাঝি, আমি দেখাচ্ছি নামটা, জুম করে দেখাচ্ছি, অজয় মাঝি। তারপরে নামটা দেখাচ্ছি নমিতা আদক, ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী, তার নাম রয়েছে, তিনি প্রশাসনিক পদেও রয়েছেন, তার সেই তৃণমূল নেতা। এরকম পর নাম, কুহেলি ঘোষের নাম তোমাকে আমি বললাম, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম বললাম, হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রী। পর এরকম তৃণমূল নেতা, তৃণমূলের প্রভাবশালী নেতা, জেলা স্তরের নেতা, তারা কিন্তু এখানে রয়েছেন। এবং যে সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে। কারণ 1804 জনের নাম বেরিয়েছে, আমরা বলেছিলাম 1803 জনের নাম বেরোবে, কিন্তু আইনজীবীদের মতে এই সংখ্যাটা বিরাট হওয়া উচিত, আরও প্রায় 600 থেকে 700 নামেতে সংযোজন হওয়া উচিত, এমনটাই মনে করে আইনজীবীরা। সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন আইনজীবীরা। মানে দেখলেন, পঞ্চায়েত সদস্য রয়েছে, কাউন্সিলর রয়েছে। এখন দেখা শাসক দল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাকি নেয় না, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। যারা আন্দোলন করছিলেন শিক্ষকরা, যারা প্রথম দিন থেকে বলে আসছেন যে আমরা যোগ্য শিক্ষক,
যারা প্রথম দিন থেকে দাবি করছিলেন এসএসসির কাছে, এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন, ধর্ণা দিয়ে পড়েছিলেন যে আপনারা দয়া করে যোগ্য অযোগ্য তালিকাটা বের করুন, তারা আজকে কি বলছেন শুনুন। এই তালিকা আগে যদি প্রকাশিত হতো তাহলে এত করুণ অবস্থা সুবলদের চলে যেতে হতো না, আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না। 7 তারিখের পরীক্ষা আনটেন্টেড যোগ্য শিক্ষকদের জন্য নয়। সুতরাং 1 তারিখের আন্দোলন বলে দেবে আগামী 7 তারিখ আদৌ পরীক্ষা এই রাজ্য সরকার নিতে পারবে কিনা। সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল চাল কাপড় আলাদা করা সম্ভব না, এখন তো ক্লিয়ার। তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল কারা কাপড়, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোনো রকম লাঘব হলো না। যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিরপরাধ তারা কি করে শাস্তি পায়, কোন ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। এবং শুধু আমরা এটা চাইছি, গত দিনে 2 বছর ধরে এটা করে গেছি, যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্সিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ পেল। এরা পরীক্ষায় বসতে পারবে না এটুকু আমরা জানতে পারলাম, কিন্তু এইটা যে বার হয়ে গেল, তাহলে বাকিদের চাকরি ফেরত আসবে তো? রাজ্য সরকার এবার কি করবে? রাজ্য সরকার আমাদের জন্য কোর্টে যাবে তো যে পরীক্ষা নয় এদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, আমরাই দোষী, আমরাই চুরি করেছিলাম, আমরাই বড় চোর, এইটা বলতে যাবে তো এবার? এটা আমরা চাইছি, কারণ নিজের মুখে স্বীকার যখন করছে এটা দাগি, তাহলে এবার নিজের মুখে স্বীকার করুক যে আমিই চোর, আমিই চুরি করেছিলাম এবং আমার চুরির জন্য যেন এদের চাকরিগুলো না যায়। এই 1804 জন যারা দাগি, তাদের মধ্যে রয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা, যারা জনপ্রতিনিধি, যারা আমজনতার ভোটে জিতেছেন, এমন কাউন্সিলর রয়েছেন, এমন পঞ্চায়েত সদস্য রয়েছেন, নেতার আশেপাশে ঘুরঘুর করেন, নেতা ঘনিষ্ঠর নাম রয়েছে। পরপর বলে যাই আপনাদেরকে, এখনো পর্যন্ত যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে, দাগিদের তালিকায় রয়েছে পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাঝির নাম, তালিকায় রয়েছে আরামবাগের তৃণমূল নেতা শ্রী নমিতা আদকের নাম, তালিকায় রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম, কাউন্সিলর মানে জনতার ভোটে জিতেছেন উনি, ওনার নামও রয়েছে দাগিদের তালিকায়। দাগিদের তালিকায় রয়েছেন হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম, টিএমসি সভানেত্রী মানে ওই অঞ্চলের শেষ কথা হয়তো ইনিই বলেন, তার মেয়ের নাম রয়েছে, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে দাগির তালিকায়। দাগির তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের, জেলা পরিষদের সদস্য ছিলেন মানে আমজনতার ভোট পেয়েছিলেন, তার নাম রয়েছে দাগিদের তালিকায়। নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাইনা সুলতানার, ইনি এই মুহূর্তে হুগলি জেলা পরিষদের সদস্য, একটা সময় শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন মানে ইনি আমজনতার ভোটে জিতেছিলেন এই সাইনা সুলতানা, তার নাম পর্যন্ত রয়েছে দাগিদের তালিকায়। এছাড়া রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তার নামও রয়েছে এই তালিকায়। একবার ভেবে দেখুন, এখনো পর্যন্ত এই কয়েক ঘন্টার মধ্যে এই কজনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। সময় বাড়লে আগামীকাল আছে, আগামী পরশু আছে, জানি না আর কার কার নাম সামনে আসবে। এখনো পর্যন্ত যা বললাম তাতেই তো মোটামুটি খান দশেক হয়ে গেছে কম বেশি। এই তালিকায় 1186 নম্বরে নাম রয়েছে রিতেশ ঘোষের, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, মানে যে তালিকা প্রকাশিত হয়েছে অযোগ্য বলে সেই তালিকায় রয়েছেন রিতেশ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি যুক্তি দিয়েছেন একবার শোনাই। 3 এপ্রিল 17 এবং রিভিউ পিটিশনের অর্ডার কপিতে কোথাও স্পষ্টভাবে বলা নেই ওএমআর ইস্যু ক্যান্ডিডেটরা তারা টেন্টেড, কোথাও বলা নেই, আপনারাও দেখবেন। শুধু এসএসসি আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করে দিল, অথচ সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের 26 নম্বর প্যারাতে এসএসসি যা বক্তব্য রেখেছে সেই বক্তব্য কোর্ট খণ্ডন করেছে, গ্রহণ করেনি। তার 28 নম্বর প্যারাতে পরিষ্কারভাবে বলেছে যদি অরিজিনাল ওএমআর থাকতো তাহলে এটাকে মেনে নেওয়া সম্ভবপর হতো, যেহেতু অরিজিনাল নেই তাহলে সেটাকে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করে টেন্টেড হলাম? সুপ্রিম কোর্টই বলছে যে মানে 9-10-এর থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে 11-12-এর সেকেন্ড কাউন্সিলিংয়ের পর থেকে যারা রয়েছে তারা অবৈধ, অথচ এসএসসি এদেরকে স্কুলে পাঠিয়েছে, এদেরকে যোগ্যের লিস্টে রাখলো, অথচ আমাদেরকে কিন্তু
অযোগ্য লিস্টে রাখলো, কোথাও সুপ্রিম কোর্ট আমাদেরকে অযোগ্য না বলা সত্ত্বেও সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে এসএসসি এই যে কাজটা করেছে এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। এসএসসি সার্ভারের যে নাম্বার, সেই নাম্বারকে এসএসসি কখনো কখনো মান্যতা দিচ্ছে, র্যাঙ্ক জাম ইস্যু বা আর যেগুলো রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল, সেটা চিহ্নিতকরণ করছে কি করে? এসএসসি সার্ভারের নাম্বার থেকে। তাহলে সেই ক্ষেত্রে এসএসসি সার্ভারের নাম্বারকে প্রাধান্য দিচ্ছে, আর ওএমআর ইস্যুর ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা কি করছে, তারা পঙ্কজ বনসাল নাইসার এক্স এমপ্লয়ের থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে এতদিন পর সেই হার্ড ডিস্ককে প্রাধান্য দিচ্ছে। তাহলে এই এসএসসির এই দ্বিচারিতাটা কিসের জন্য? মানে একবার ভেবে দেখুন, এই যে এসএসসি তার ইমেজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যারা যোগ্য তারা দোষারোপ করছে এসএসসি কে, রাজ্য সরকারকে। তারা বলছে যে তাদের অযোগ্যতার জন্য আজকে আমরা যোগ্য হয়ে চাকরি হারিয়েছি, আর যারা অযোগ্য এসএসসির ভাষায় তারাও এসএসসি কে দোষারোপ করছে। এইরকমই একজন পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাঝি, পিংলায় বিরাট নাম ডাক্তার। আজকে এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেইখানে জলজল করছে অজয় মাঝির নাম। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অজয় বাবু বলছেন? কে বলছেন? আমার নাম দেবব্রত সরকার, আমি TV9 বাংলা থেকে বলছিলাম। ঠিক আছে রাখুন, আমি কোনো এই ব্যাপারে কথা বলতে নারাজ। রাখুন। মানে একটা কথা কি বলা যেতে পারে আপনার? না না, অজয় বাবুর আর বোধহয় আজকে কথা বলার মতো সময় টময় কিচ্ছু ছিল না, তাই বললো রাখুন। খুব ভালো কথা, আমরা তো জিজ্ঞাসা করেই ছাড়বো। যাই হোক, আরো একজনের কথা বলি। রাজপুত সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষ, কাউন্সিলর মানে জনতার ভোটে জিতে এসেছেন, তার নাম পর্যন্ত আজকে রয়েছে ওই দাগিদের তালিকায়। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শুনুন। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয়, 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম। কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি, এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। যদি টেন্টেডই হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো, আবার রাতি সেই অ্যাডমিট কার্ড কালকে বাতিল করা হয়েছে। মানে যারা সরকারি চাকরির পরীক্ষা দেন না, তারা ওই নির্দিষ্ট দিনে ফল প্রকাশের দিনে ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন তার নামটা আছে কিনা, তিনি পাস করেছেন কিনা। আর বোধহয় ইতিহাসে প্রথমবার এসএসসি এইরকম একটা তালিকা প্রকাশ করলো যারা অযোগ্য, এসএসসির ভাষায় অযোগ্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য তাদেরকে যে আরেকবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। তালিকা প্রকাশটা নতুন নয়, এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও। ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠাবে। আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। কি বলছেন অদিত চৌধুরী শুনুন। উপর থেকে পড়েছে সুপ্রিম কোর্টের চাপ, তৃণমূল আর এসএসসি বলছে বাপ বাপ, তাই 1800 বেরিয়েছে। এরপরে আরো অনেক বার হতে হবে, এটা কিছু নাই, এটা টিপ অফ দ্য আইসবার্গ। ওটা সরকারটা যে দাগি, সরকার নিজেই দাগি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। যোগ্য অযোগ্য না, একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে,
আরেক দল বামাল ধরা পড়েনি। সেই জন্যই কলকাতা হাইকোর্টে বলেছে যারা বামাল ধরা পড়েছে তাদের পুরো বেতনের টাকাটা ফেরত দিতে হবে, আর যারা বামাল ধরা পড়েনি তাদের টাকা ফেরত না দিলেও চলবে। যারা বামাল ধরা পড়েছেন তারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু যারা বামাল ধরা পড়েনি তারা পরীক্ষায় বসে তাদের যোগ্যতা মেধার ভিত্তিতে ঠিক হয়ে যদি তারা করতে পারে শিক্ষক হিসেবে কাজ করবে। শাসক দল গোটা বিষয়টা কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে এই লিস্ট এসএসসি পাবলিশ করেছে, তাহলে কেন যারা আনটেন্টেড, সুপ্রিম কোর্টই বলে দিয়েছে টেন্টেড এবং আনটেন্টেড, যদি এসএসসির এই লিস্টকেই মান্যতা দেওয়া হয়, এবং এই লিস্টটা তো দেওয়া হয়েছে মূলত সুপ্রিম কোর্টকে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতে, তাহলে সিবিআই এর কাছে এই লিস্টটা রয়েছে বা সুপ্রিম কোর্টের কাছেও ছিল, তার জন্যই তারা টেন্টেড বা আনটেন্টেড এই শব্দগুলো উচ্চারণ করতে পেরেছে। অন্যায় যারা করেছে তারা জেলের পেছনে থাক, কিন্তু তার জন্য এই এতজন শিক্ষককে কেন ভুগতে হবে? শীর্ষ আদালতের নির্দেশে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। এই 1804 জনের মধ্যে কতজন তাহলে পরীক্ষা বসার জন্য আবেদন করেছিলেন? তারা কি অ্যাডমিট পেয়ে গেছিলেন? পেয়ে থাকলে এরপরে কি হবে? ডিটেল নেব। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। যেমনটা তোমায় বলছিলাম, এই দাগিরা লজ্জার মাথা খেয়ে এই 1804 জনের মধ্যে 1400 জন 9, 10, 11, 12 সব জায়গায় আবেদন করে দিয়েছিলেন। সব জায়গায় মিলিয়ে আবেদন হয়েছিল 2160, এই 1400 জন করেছিলেন। তুমি জানো যে এরা অযোগ্য হওয়ার সত্ত্বেও সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আবেদন করে ফেলেছিল। এদের অ্যাডমিট কার্ডটা এসএসসি আজকে বাতিল করেছে। এই 1400 জন মানে ঘুরপথে যাতে নতুন পরীক্ষাতেও ঢোকা যায় তার জন্য অন্তত অ্যাডমিট কার্ড বাতিল করে সেই বন্ধ করলো। ধন্যবাদ সুমন। শীর্ষ আদালতের নির্দেশে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। এই যে 1804 জন দাগির তালিকা আজকে প্রকাশ করেছে এসএসসি, তার মধ্যে 1400 জন তারা অ্যাডমিট পেয়েছিল, মানে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল, তারা অ্যাডমিট পেয়েছিল, সেই অ্যাডমিট কার্ড বাতিল করলো এসএসসি। ভারত সফরে আসবেন কি ডোনাল্ড ট্রাম্প? কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না ডোনাল্ড ট্রাম্প, দাবি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের। শুল্ক যুদ্ধের আবহে ভারত সফর এড়িয়ে যাওয়ার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ভারত থেকেই সব থেকে বেশি ডিজেল কিনছে ইউক্রেন। শুধু জুলাই মাসেই 15% ডিজেল কিনেছে ইউক্রেন। ইউক্রেনের মোট চাহিদার 15% ডিজেল গেছে ভারত থেকেই। তবে কি রাশিয়ার তেলই ঘুরপথে কিনছে ইউক্রেন?